আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের লেসনটা হবে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে। ইতিমধ্যেই আগের লেসনে তোমরা পড়েছো যে নিউটনের ফার্স্ট যে লটা সেটা নিয়ে। সেই লতে বলা ছিল কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে বস্তুর গতি কেমন হয় সেটা নিয়ে। আজকে আমরা পড়ব যে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি কেমন হয় সেটা নিয়ে। আচ্ছা, আগের গতিটায় মূল কথা ছিল হচ্ছে বল যদি না দাও কোনো বেগের পরিবর্তন হবে না। স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। আজকের দ্বিতীয় সূত্রে আমরা আগে সূত্রটা একটু দেখে আসি কি। দ্বিতীয় সূত্রে আমরা আজকে পড়ব হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনের সেদিকে হয়ে থাকে। আচ্ছা, তোমার মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে ভরবেগ এই নতুন জিনিসটা কি? এই নতুন জিনিসটা নিয়ে আজকে আমাদের পড়াশোনা। চলো সূত্রটা বোঝার আগে আগে ভরবেগ কি সেটা বুঝে আসি। আচ্ছা, ভরবেগ হলো এমন একটি রাশি যেটা হলো আমরা প্রকাশ করি p ইকুয়াল টু m ইন্টু v। দেখো ভরবেগ এই কথাটার মধ্যে লুকায় আছে ভর এবং একটি বেগের সমষ্টি। এই ভর m মানে মাস আর v ভেলোসিটি অর্থাৎ গতি অর্থাৎ বেগ, এই ভর আর বেগের যে গুণফল সেটাই কিন্তু আমাদের ভরবেগ। এটা একটা নতুন রাশি। এখন এই ভরবেগটা কেন লাগে এবং কিভাবে আমরা এটা বাস্তবিক লাইফে দেখতে পারি সেটা নিয়ে তোমাদের পড়ানো হবে। দেখো এই ভরবেগে m ইন্টু v এই দুইটার গুণফল কেন সেটা আগে বুঝে নেই। এই m যে আছে মানে ভর আছে, একটা তুমি কেস চিন্তা করো। একটা সাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ধাক্কা দিল, একটি ট্রাকও ধাক্কা দিল 20 মিটার পার সেকেন্ড বেগে। দুইটার বেগ কিন্তু সমান, কিন্তু যেই বস্তুকে তারা ধাক্কা দিল সেটা কি সমান ক্ষতিগ্রস্ত হবে? না, কারণ ট্রাকটার ওজন অর্থাৎ ভর কিন্তু অনেক বেশি সাইকেলটার চেয়ে। সাইকেলটা যদি তোমাকে ধাক্কা দেয় তুমি কিন্তু কম ক্ষতিগ্রস্ত হবা, কিন্তু ট্রাকটা যদি তোমাকে ধাক্কা দেয় তুমি কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবা। যদিও তাদের বেগ সেম, বেগ অভিন্ন, কিন্তু ভরের কারণে তাদের ভরবেগটা বেশি। এই জন্য এই সূত্রে এম আছে। এখন পরে ভি নিয়ে চিন্তা করি। ভি এখানে বেগ কেন আসলো? বেগ আসলো কারণ দেখো তুমি যদি একটা বুলেট ধরো তুমি হাত দিয়ে কোথাও ছুড়লা, ছুঁড়ে মেরে যেই জায়গাটাতে আঘাত করলো সেটা বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি বুলেটটা বন্দুক থেকে যদি বের হইলো তখন বেশি ক্ষতিগ্রস্ত হবে? দেখো বুলেট দুইটার কিন্তু ভর সেম, ভর কিন্তু অভিন্ন, কিন্তু এদের যে গতি, এদের যে বেগ, এই বেগটাই কিন্তু নির্ধারণ করে দিচ্ছে তারা কত জোরে আঘাত করবে। অর্থাৎ এই ভিটা ওই জন্যই এই সূত্রে আছে। তাই পি অর্থাৎ ভরবেগ সমান সমান ভর গুণন বেগ, ভরবেগ। এখন আমরা এককে যাই। এই ভরের একক কিন্তু কেজি আর বেগের একক কিন্তু মিটার ইনভার্স 1। এই কেজি পার মিটার ইনভার্স 1 এটাই কিন্তু ভরবেগের একক। দেখো তোমাদের এই প্যারাতে কিন্তু সেটাই বোঝানো হয়েছে যে ভরবেগ এই এমটা আসলো কেন আর ভিটা আসলো কেন, এই দুইটা এই সূত্রে কিভাবে প্রভাবিত করে সেটি কিন্তু এদিকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আর ভরবেগের ইংরেজি হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম আবার কয়েক ধরনের হতে পারে, যেরকম সরল রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এরকম অনেক মোমেন্টাম আছে, তোমরা সামনে জানবা। দেখো আলোর কণা ফোটনের ভর কিন্তু শূন্য নয়, তারও ভরবেগ কিন্তু শূন্য, কিন্তু তার ভরবেগ শূন্য নয়। উপরের ক্লাসে গিয়ে তোমরা বুঝবা যে বিস্তারিত জানবা যে ফোটনের ভর শূন্য হওয়ার হওয়ার জন্য কেন ভরবেগ শূন্য নয়। আর ভরবেগকে ডিনোট করা হয় হচ্ছে পি দ্বারা, অর্থাৎ মোমেন্টাম অর্থাৎ ভরবেগ। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে। আগে সাইকেল এবং গাড়ি এবং পাথরের বেগ মান দেওয়া হয়েছিল, ভরের মান দেওয়া হয়নি। সাইকেলের ভর যদি 75 কেজি হয়, গাড়ির ভর 2000 কেজি হয় এবং পাথরের ভর 5 কেজি হয়, তাহলে চারটি ক্ষেত্রে ভরবেগ কত? দেখো চারটি বস্তুর ভরবেগ এখানে বের করা হয়েছে। আর যদি গ্রাম থাকে, ফিজিক্সে তোমরা যত ম্যাথ করবা, যদি গ্রাম থাকে সেটা এসআই ইউনিট কেজিতে আনতে হয়। এই দেখো গ্রামকে 5 গ্রামকে যদি 1000 দ্বারা ডিভাইড করা হয় তাহলে কিন্তু এটা 0.005 হয়। এই ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি। এই যে এটার ভর এবং এটার বেগ গুণফল করলে কিন্তু কেজি পার মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার চলে আসে, সরি কেজি মিটার ইনভার্স। এখন ভরবেগ সম্পর্কে যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো, এখন বুঝতে হবে যে বেগ কি এবং ত্বরণ কি। আচ্ছা, আর এই ত্বরণ আর বেগ সম্পর্কে জানার আগে আমরা দেখে নিই যে এগুলো কি। এগুলো হচ্ছে একটা হার, পরিবর্তনের হার। এখন কিসের পরিবর্তনের হার? আগে পরিবর্তনের হারটা বুঝো, তারপর বেগ বুঝো। দেখো একটা গাড়ি যখন, মনে করো একটা গাড়ি অথবা তুমি এখান থেকে এখানে গেলা,
এই দূরত্বটা মনে করো 0 থেকে 6 মিটার। এই 0 থেকে 6 মিটার অতিক্রম করা মানে কিন্তু তুমি মনে করো তুমি এটা 60 সেকেন্ডে অতিক্রম করলা। 60 সেকেন্ড। ফিজিক্সের ম্যাথে কিন্তু সেকেন্ড, মিটার এগুলো খেয়াল রাখতে হবে ভালো করে। এই 60 সেকেন্ডে অতিক্রম করার মুহূর্তে স্মরণের পরিবর্তন হারটাই কিন্তু বেগ। অর্থাৎ স্মরণের পরিবর্তনের হার, দেখো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার ভি ইকুয়াল টু ডি বাই টি। তুমি কুটুক সরছো, এটা হচ্ছে 6 মিটার, আর তুমি কতক্ষণে সরছো, এটা হচ্ছে 60 সেকেন্ড। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে তোমার স্মরণের পরিবর্তনের হারটাই কিন্তু বেগ বা ভেলোসিটি। এই মিটার, এই দেখো নিচে কিন্তু উপরে কিন্তু মিটার, নিচে কিন্তু সেকেন্ড। এখন এটার একক হয়ে যায় ভি ইকুয়াল টু মিটার সেকেন্ড ইনভার্স 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো বেগ কি। আচ্ছা, এখন এটা হইলো হচ্ছে বেগ কি জিনিস। এখন বেগের যে পরিবর্তনের হার সেটা বুঝাই। আর পরিবর্তনের হার কি, মনে করো তোমার প্রথমে তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো, আর শেষ অবস্থান তোমার এটা। এই আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যাওয়ার দূরত্ব ছিল হচ্ছে তোমার 10 মিটার। ঠিক আছে, এই 10 মিটার প্রথমে তুমি শুরু করছো হচ্ছে 0 বেগ নিয়ে, 0 ms ইনভার্স 1 নিয়ে, আর শেষ করছো তুমি 10 ms ইনভার্স 1 নিয়ে। এখন তোমাদের এই বেগের পরিবর্তনটা কিন্তু ওভাবেই হবে যেটা তোমাদের বেগ থাকবে। এই বেগের পরিবর্তনের মাঝে কিন্তু যদি ত্বরণ আছে, এই ত্বরণটা কি, ত্বরণ বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে যে এই দেখো তোমার আদি বেগ ছিল হচ্ছে 0 আর শেষ বেগ কিন্তু 10। এই আদি বেগকে ধরা হয় হচ্ছে ফিজিক্সে ইউ, আর শেষ বেগকে ধরা হয় ফিজিক্সে হচ্ছে ভি। ঠিক আছে, এখন ত্বরণ কি, ত্বরণ হচ্ছে অ্যাসিলারেশন বলে, ত্বরণ হচ্ছে ভি ডিভাইড বাই টি। এই সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন যে হয় সেটাই কিন্তু অ্যাসিলারেশন। বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই দুইটা যখন একসাথে হয় তাহলে সেকেন্ডটা উপরে চলে গেলে কিন্তু আর একটা সেকেন্ড এখানে এখানে হচ্ছে, তাই এই দুইটা মিলায় ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। মনে রাখবা ত্বরণের একক কিন্তু মিটার সেকেন্ড ইনভার্স 2, আর বেগের একক যেটা সেটা কিন্তু মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, দেখো ত্বরণকে কিন্তু আরেকভাবে বোঝা যায়। দেখো ত্বরণ মানে কি, ত্বরণ মানে আমি তোমাদের বুঝালাম হচ্ছে বেগের পরিবর্তনের হার সময়ের সাথে সাথে। ঠিক আছে, তোমরা যদি বেগ বুঝে থাকো তাইলে এটা লেখা যায় হচ্ছে, দেখো বেগকে কি লেখা যায়, বেগকে লেখা যায় হচ্ছে স্মরণের পরিবর্তনের হার সময়ের পাশে মানে সময়ের সাপেক্ষে। এখন এই যে ভি ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে ডি বাই টি, আবার আগে থেকে একটা টি নিচে আছে তাই জন্য টি। এখন দেখো এখানে একক বসাই, এ ইকুয়াল টু তাহলে উপরে কত এম, এই টি এর জন্য সেকেন্ড, আবার আরেকটা নিচে টি ওই জন্য সেকেন্ড। এরকম করে অ্যাসিলারেশন বা ত্বরণ সমান সমান এম এস ইনভার্স 2। ওকে, আচ্ছা, এখন যে আমি আগের এক্সাম্পলটা দিলাম সেটা দিয়ে কিন্তু এখানে একটা জিনিস বলা হয়েছে। দেখো বেগের পরিবর্তনের হারই কিন্তু ত্বরণ। দেখো যে শেষ বেগ আর আদি বেগ ভাগ সময় করলে কিন্তু ত্বরণ আসে, এটাই কিন্তু বেগের পরিবর্তন। একটা বস্তু এখান থেকে এখানে যাওয়ার সময় কি ত্বরণে গেছে সেটার জন্য কিন্তু এই রাশিটা ব্যবহার করা হয়। এখন ত্বরণ আর বেগ যে তোমাদেরকে পড়ালাম এটা ভরবেগের সাথে কিভাবে সম্পৃক্ত, চলো ওটা দেখে আসি। দেখো আমরা পড়ি হচ্ছে ভরবেগের যে পরিবর্তন, মনে করো একটা বস্তু এখানে রাখা আছে আর তার আদি অবস্থান এখানে এবং শেষ অবস্থান এখানে। এখন এ যদি এখান থেকে এখানে একটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিলারেশন নিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে ডি ডিস্টেন্স পার করে, তাইলে এখান থেকে এখানে আসতে তার একটা ভরবেগের পরিবর্তন হয়েছে না? অবশ্যই হয়েছে, কারণ তার এখানের গতি আর এখানের গতি কিন্তু এক না, বেগও এক না। তাইলে আমরা ভরবেগের পরিবর্তন কি লিখতে পারি, ভরবেগ আমরা জানি হচ্ছে এমভি, তাই না? তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ অবস্থানের এমভি বিয়োগ প্রথম অবস্থানের এমইউ, অর্থাৎ
ভরবেগ মানে শেষ অবস্থানের ভরবেগ বিয়োগ আদি অবস্থানের ভরবেগ। এখানে যদি মনে করো 0 মিটার পার সেকেন্ড বেগ হয়, এখানে মনে করো যদি 10 মিটার পার সেকেন্ড বেগ হয়, তাহলে আর বস্তুটার ওজন যদি ভর যদি 10 কেজি হয়, তাহলে কিন্তু ভরবেগের পরিবর্তন m 10 v 10 মাইনাস m 10 ইন্টু 0 অর্থাৎ 100। ভরবেগের পরিবর্তন কিন্তু 100। এই ভরবেগের পরিবর্তনটাই যখন আমরা হার হিসেবে প্রকাশ করব তখন হয় হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এই ভরবেগের পরিবর্তনের হার জিনিসটাই কিন্তু নিউটনের সেকেন্ড সূত্রে অনেক 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার কি? আমি বারবার বলছি, পরিবর্তনের হার কথাটা যখনই আসবে তখন কিন্তু একটা সময়ের সাপেক্ষিকতা চলে আসবে। পরিবর্তনের হার যখন আসবে তখন সময় দিয়ে ভাগ করতে হবে। আমরা পরিবর্তনের হার পড়ছি mv মাইনাস mu, সরি পরিবর্তন পড়ছি mv মাইনাস mu, আর যখন পরিবর্তনের হার কথাটা বলা আসবে, এই হার শব্দটা যখনই উচ্চারিত হবে, হার মানে হচ্ছে রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ যখনই আসবে তখনই একটা সময় দিয়ে ভাগ হবে, কারণ সময়ের সাপেক্ষে এটার পরিবর্তন বলা হইতেছে। ঠিক আছে, এখন দেখো এই সূত্রটা কিন্তু আরেকটু চেঞ্জ করা যায়। দেখো আমার খেয়াল করো জিনিসটাতে, p ইকুয়াল টু, এখানে যদি আমরা m, এই mটাকে যদি কমন নেই, তোমরা হয়তো কমন না হয়তো অবশ্যই বুঝো, mটাকে যদি আমরা কমন নেই তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে আসে যে v মাইনাস ইউ। আচ্ছা, এই v মাইনাস ইউ আর নিচে কিন্তু t থাকেই। আমরা একটা সূত্র পড়ছি না, দেখো একটা সূত্র কিন্তু তোমাদের বুঝতে হবে, যে সূত্রটা ছিল হচ্ছে a ইকুয়াল টু, সূত্রটা ছিল হচ্ছে a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইড বাই টি। ঠিক আছে, এখন এই ভরবেগের সূত্রটা আমি আবার লিখি, এই পরিবর্তনের হারটা mv মাইনাস mu ভাগ টি, আর এখানে যদি আমরা m কমন নেই, দেখো m কমন নিলে কিন্তু আসে v মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন এই যে v মাইনাস ইউ ডিভাইড বাই টি, এই অংশটা দেখো কি বলে, এই অংশটা কিন্তু এই অংশটা, অর্থাৎ a সমান সমান কিন্তু আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন তাইলে p ইকুয়াল টু m ইন্টু, এই যে এই অংশটা সমান সমান কিন্তু a, এই অংশটা p ইন্টু ইকুয়াল টু m ইন্টু a। এই pটা কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের পরিবর্তনটাই নিউটন কিভাবে দেখিয়েছে? নিউটন দেখিয়েছে হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এই ক্ষেত্রে জিনিসটা এমন হবে, p ইকুয়াল টু m ইন্টু a দেখাইলাম না, নিউটন কিন্তু বলেছে যে এই পিটাই কিন্তু একটি ফোর্স, অর্থাৎ p ইকুয়াল টু m a, এই পিটাকে আমরা ভরবেগের পরিবর্তনের হার লিখতে পারি f ইকুয়াল টু m a। এই f ইকুয়াল টু m a, এই গুরুত্বপূর্ণ সূত্রটা কিন্তু নিউটনের সেকেন্ড রুল থেকে এভাবেই চলে আসে। আচ্ছা, এখন পর্যন্ত যা বললাম এগুলো সেটা এখানে লেখাই আছে। এই যে f সমানুপাতিক ma, এই সমানুপাতিক সিম্বলটা মানে কি? f সমানুপাতিক ma, সমানুপাতিক মানে হলো যদি আমরা ma কে বাড়াই, যদি আমরা এটাকে বাড়াই, এটা ঠিক এই fটা ঠিক একই হারে বৃদ্ধি পাবে। উল্টা দিকে f এইটাকে যদি আমরা একই হারে কমাই, এই maটাও একই হারে কমতে থাকবে। m তো কমবে না, একটা বস্তুর অ্যাসিলারেশন বা ত্বরণ কমতে পারে। এখন এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠায় দেই, তাইলে একটা ইকুয়াল দিয়ে একটা ধ্রুবক ধরতে হয়। এই ধ্রুবকটা ধরলাম আমরা হচ্ছে কে। এই কেটা কিন্তু সমানুপাতিক ধ্রুবক, কিন্তু সমানুপাতিক ধ্রুবকটা কিন্তু বের করতে হবে ক্যালকুলেশন করে। কিন্তু মজার ঘটনা কি জানো? অত্যন্ত চমকপ্রদ ঘটনা ঘটেছিল। নির্দিষ্ট পরিমাণ বল বলতে কি বোঝানো হবে সেটি কোথাও বলা নেই, কারণ বল ব্যাপারটি তখন পর্যন্ত পরিমাপ করার পদ্ধতি ঠিক হয়নি। তাই সনাতন পদ্ধতিতে এই কেটাকে ব্যবহার করা হয় না, বা কে এর মান 1 ধরা হয়, তাই এটি লেখা হয় না আর। কাজেই বিজ্ঞানীরা ঠিক করলে নিউটনের দ্বিতীয় সূত্রটা দিয়েই বল পরিমাপ করা হবে। অর্থাৎ ঠিক করা হলো, মানে বল পরিমাপের মাপকাঠি হিসেবে এই সূত্রটাকেই ঠিক করা হলো। তাই এখন পর্যন্ত যদি কোথাও বল পরিমাপ করতে বলে বা বল বের করতে বলে, তোমার F ইকুয়াল টু ma এই সূত্রটা ইউজ হয়। এখন তোমরা বুঝছো যে পরিমাণ বল প্রয়োগ করা হলে একক ভরের একক ত্বরণ হলে সেটি হচ্ছে এক একক বল।
এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ইউনিট ফোর্স বা এক একক বল কাকে বলে। অর্থাৎ m = 1, a = 1, f = 1 হবে, তাহলে আর আলাদা করে k এর মান বের করতে হবে না, কারণ তখন k এর মান অটোমেটিক 1 হয়ে যাচ্ছে। এভাবে নিউটনের দ্বিতীয় সূত্রটি খুব চমৎকার সহজ একটি রূপ নেয়, সেটা হচ্ছে F = ma। এই F = ma টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র, এবং যেখানে তোমরা বল বের করতে বলবে সেখানে তোমরা এই সূত্রটা দেখতে পারবা। আশা করি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।